নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে এমএ তে কবে থেকে ভর্তি শুরু হবে, বা এমএ তে ভর্তি হতে গেলে কি রকম নাম্বার লাগবে, বা এমএ তে কোন সাবজেক্টের জন্য কত ফিস লাগবে, তো কবে থেকে ফর্ম তোমাদের বেরোচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা জিজ্ঞেস করছো। বা সিট ক্যাপাসিটি কেমন আছে এম এর জন্য, বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কি চান্স পাওয়া যাবে, সেই সমস্ত কোয়েশ্চেনের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে বলে দিই যে যারা এই মুহূর্তে 6 সেমিস্টারের স্টুডেন্ট অর্থাৎ ইউজি আন্ডারে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট করছো, তারাই কিন্তু পরবর্তীকালে পিজির আন্ডারে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট করবে। তো অনেকে এই মুহূর্তে ভাবছো যে আমি এমএ করবো কিনা, এমএ আমি চান্স পাবো কিনা, এই নানা রকম কিন্তু চিন্তা মনে আসছে। তো মূলত তোমরা যে কোশ্চেনগুলো করছো তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরাই ভালোভাবে বুঝতে পারবে এমএ তে তোমাদের ফি স্ট্রাকচার কেমন, বা তোমাদের কত নাম্বারে ভর্তি, বা কবে থেকে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে বলে রাখি যে তোমাদের অ্যাপ্লাই কিন্তু রেজাল্ট বেরোনোর পরই হবে। এবার রেগুলারের ক্ষেত্রে রেজাল্ট বেরোনোর পর আরম্ভ হবে অ্যাপ্লাই। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক করে তোমাদের কিন্তু এম এর জন্য অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ফর্ম ফিল আপ হবে। কিন্তু যারা ডিস্টেন্সে করবো ভাবছো এম এ, তাদের কিন্তু রেজাল্ট বেরোনোর আগেও ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে যেতে পারে। রেগুলারের জন্য তোমাদের রেজাল্ট বেরোনোর পরই ওপেন হবে, কিন্তু ডিস্টেন্সে দেখা যায় যে বেশিরভাগ আগেই কিন্তু ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে যায়। এবার আছে যে এমএ তে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো নাম্বার লাগে, তবে কিন্তু তোমরা এমএ তে চান্স পাবে। তো এমএ তে ভর্তি হতে গেলে তোমাদের মিনিমাম 75% নাম্বার রাখতে হবে, তবেই কিন্তু তোমরা এমএ এর জন্য চান্স পাবে। দেখো আগে যেটা হতো এমএ তে ভর্তি হওয়ার জন্য তোমাদের একটা প্রফেশনাল মেরিট লিস্ট বেরোতো, তারপরে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হতো। কিন্তু এখন তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবার পরই কিন্তু তোমাদের জন্য অনলাইন কাউন্সেলিং হয়। অনলাইন কাউন্সেলিং এ যারা অ্যাটেন্ড থাকে তারাই কিন্তু ভর্তির জন্য সুযোগ পায়। এবার অনলাইন কাউন্সেলিংটা কেমন ভাবে হয়, যে তোমাদের মেরিট লিস্টে যে যেমন ভাবে আছে তাকে তেমন ভাবে কিন্তু কাউন্সেলিং করা হয়। সে যদি ওখানে উপস্থিত থাকে তাহলে তাকে ভর্তি নেওয়া হয়। তো এই অনলাইন কাউন্সেলিং ব্যাপারটা কি, এই নিয়ে তোমাদের পরে ভিডিও আনবো। কিন্তু তোমাদের যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু অনলাইন কাউন্সেলিং এ যোগ দিতেই হবে, না হলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। তো এবার তোমাদের বললে 75% নাম্বার থাকলে তবেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, বা 75% কাছাকাছি তোমাদের নাম্বার রাখা উচিত। এবার দেখো যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে বলে কিন্তু তোমাদের একটা হাই কাট আপ থাকে, কিন্তু অনেক এমন কলেজ আছে যেগুলো ইউনিভার্সিটির আন্ডারে এমএ করায়, সেই কলেজগুলিতে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমাদের কাট আপটা একটু কম লাগে, এবং তোমাদের যে ইউনিভার্সিটির কাট আপে যেমন হাই রেঞ্জে যায়, কলেজ ক্যাম্পাসে অতটাও হাই রেঞ্জ থাকে না। তাই অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটিতে তোমরা যদি চান্স নাও পাও এমএ করা, তাহলেও তোমরা কিন্তু কলেজের আন্ডারে এমএ চান্স পেয়ে যাও। তাই বলি কি যাদের কম নাম্বার আছে তারা কি ফিল আপ করবে না? তো তাদের ক্ষেত্রে বলি যে তারা যদি 60% নাম্বার পায়, 60%-এর কাছাকাছি, 60%-এর উপর বা 60% যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু তারা ফর্ম ফিল আপ করে রাখতে পারে। কারণ তাদের হাতেও একটা সুযোগ থাকতে পারে, তাদের যদি কপাল ভালো হয় তারা একটা সুযোগ পেয়ে যেতে পারে। কারণ ইউনিভার্সিটি থেকে অনেকেই কিন্তু ইউনিভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করে, কিন্তু অনেক এমন আছে স্টুডেন্ট যারা কিন্তু ফর্ম ফিল আপ করার সত্ত্বেও ভর্তি হয় না, তাহলে তাদের যে সিট সেটা কিন্তু ফাঁকা থেকে যায়। সেই সিট পূরণ করার জন্য তার পেছনে যে থাকে তাকে নেওয়া হয়। তাহলে এইভাবে যদি তোমাদের কাট আপটা কমতে থাকে, তাহলে যদি 60%-এর কাছাকাছি কোনো নাম্বারে কাট আপ আসে, তাহলে কিন্তু তোমরাও একটা এমএ ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে। তাই 60%-এর কাছাকাছি যাদের নাম্বার আছে, 60%, তো তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে রেখো। যদি তোমাদের 60% নাম্বার থাকে, যদি তোমাদের কপাল ভালো থাকে, তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো এবার বলে রাখি, এই যে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের দু রকম ভাবে সিলেকশন করা হয়। একটা হচ্ছে 80% ক্যাটাগরিতে সিলেকশন করা হয়, একটা হচ্ছে 20% ক্যাটাগরিতে সিলেকশন করা হয়। অর্থাৎ তোমাদের যে একটা সাবজেক্টের জন্য ধরো 100টা স্টুডেন্ট নেওয়া হলো, সেখানে 80টা স্টুডেন্ট নেওয়া হবে নিজের ইউনিভার্সিটি, এবং 20টা স্টুডেন্ট নেওয়া হবে আদার্স ইউনিভার্সিটি। অর্থাৎ এইভাবেই তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউরটা করা হয়। আদার্স ইউনিভার্সিটি থেকেও কিছু ছেলে পড়াশোনা করার সুযোগ পাবে আমাদের ইউনিভার্সিটি থেকে, এবং নিজের ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টই থাকবে সব থেকে বেশি। তো নিজের ইউনিভার্সিটি অর্থাৎ হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট সেখানে 80% থাকবে, এবং আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট সেখানে 20% থাকবে। তো এবার কোন সাবজেক্টে কেমন সিট রাখা হয়, বা
বা কোন সাবজেক্টের জন্য কত অ্যাডমিশন ফিস লাগতে পারে, এবার সেইটা নিয়ে আলোচনায় আসি। তো সেইটা আমি তোমাদেরকে 2024-এর যে সিট ক্যাপাসিটি ছিল বা 24-এর যে অ্যাডমিশন ফিস ছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো সেটা একবার দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কটি সাবজেক্ট আছে ইউনিভার্সিটির আন্ডারে, সেই কটি সাবজেক্টের জন্য কটা সিট আছে এবং সেই সিটগুলো কোথায় কোথায় আছে। অর্থাৎ কিছু সিট থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে, কিছু সিট থাকে ইউনিভার্সিটি যে কলেজগুলো হয় সেই কলেজের আন্ডারে। তো এখানে দেখতেই পাচ্ছ আরবিকে ফার্স্ট যে সিট আছে সেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসেই 32টা সিট আছে, কিন্তু তারপরে বেঙ্গলির মোট সিট আছে 664টি। তার মধ্যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে সব থেকে বেশি আছে দেখতেই পাচ্ছ 297টি। এবার বারডোয়ান রাজ কলেজ, সেখানে 47টি সিট আছে। চন্দননগর গভর্নমেন্ট কলেজ, সেখানে 47টি সিট আছে। তো এরকমভাবে অনেক কলেজ আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সেগুলোতেও কিন্তু কিছু কিছু করে সিট অ্যাভেলেবেল আছে। অর্থাৎ একটি সাবজেক্ট ইউনিভার্সিটিতেও থাকতে পারে এবং ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে সেই কলেজগুলির আন্ডারেও কিন্তু যে এমএ করানো হয় সেই এমএর জন্য কিন্তু সিট থাকে। এবার এখানে অনেকগুলি কলেজ আছে। বেঙ্গলির জন্য দেখতে পাচ্ছ সব থেকে বেশি কলেজ আছে তোমাদের, যেখানে যেখানে এমএ করানো হয় সেই কলেজগুলিতে। আশা করি এখানটা বুঝতে পারছো। এবার প্রত্যেকটি সাবজেক্টে দেখো সিট সংখ্যা বলে দেওয়া হয়েছে, ইউনিভার্সিটিতে কতগুলো করে আছে এবং কলেজ ক্যাম্পাসে কতগুলো করে আছে। এরপরে আছে ইকোনমিক্স 140টি, এডুকেশান 63টি, ইংলিশ 440টি। এরকমভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে দেখতে পাচ্ছ এখানে সিট দেওয়া আছে। তো তোমরা এখানে দেখে নাও। এরপরে দেখো তোমাদের এইখানটা দেখাচ্ছি, এখানে তোমাদের 80% সিট ক্যাটাগরি দেখাচ্ছে। কারণ কি 80% সিট ক্যাটাগরি হচ্ছে তোমাদের যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, এবং আর একটা থাকে যে দেখো 20% সিট ক্যাটাগরি, দেখো নিচতেই দেখতে পাচ্ছ 20% সিট ক্যাটাগরি। 20% সিট ক্যাটাগরি মানে হচ্ছে যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটি অর্থাৎ বারডোয়ান ইউনিভার্সিটিতে পড়তে আসবে, তাদের জন্যই আদার্স ক্যাটাগরিটা থাকে। অর্থাৎ নিজের ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভর্তি হও বা কলেজে ভর্তি হও এমএর জন্য, তার জন্য 80% সিট থাকে। এবং তুমি যদি অন্যান্য ইউনিভার্সিটি থেকে যেমন ধরো কলকাতা ইউনিভার্সিটি, তারপরে কল্যাণী ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি থেকে হলে কিন্তু তোমার সেখানে 20% সিট রাখা হয়। এবার এই যে সিট কিন্তু যে প্রত্যেকটি কাস্ট ক্যাটাগরি আছে, কাস্ট ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে আছে। তোমরা দেখো বেঙ্গলি সাবজেক্টটিকে দেখাচ্ছি, যেখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইউআর অর্থাৎ জেনারেলের জন্য 100টি সিট আছে, এসসির জন্য 49টি সিট আছে, এসটির জন্য 13টি সিট আছে, ওবিসি এর জন্য 23টি সিট আছে, ওবিসি বি এর জন্য 16টি সিট আছে এবং ইডাব্লিউএস এর জন্য 24টি সিট আছে। তারপর যদি দেখো বারডোয়ান রাজ কলেজ, সেখানে ইউআরের জন্য 16টি সিট আছে, এসসির জন্য 8টি সিট আছে, এসটির জন্য 2টি সিট আছে, ওবিসি এর জন্য 4টি সিট আছে, ওবিসি বি এর জন্য 3টি সিট আছে, ইডাব্লিউএস এর জন্য 4টি সিট আছে। এরকমভাবে কিন্তু তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ সিট, সেই সিটটা কিন্তু ভাগ করা হয়। এবার সেই সিট অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হয়। তো তোমাদের এই রকমই সিট এবছর অ্যাভেলেবেল থাকবে। এটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 2024-এর যে সিট ক্যাটাগরিটা ছিল, অর্থাৎ তোমাদের সিট ক্যাপাসিটি যেটা, সেই সিট ক্যাপাসিটিটা দেখাচ্ছি। এবারে কম বেশি কিন্তু এই রকমই সিট থাকবে, হয়তো কিছু সিট বাড়তে পারে বা কিছু সিট কমতে পারে, কিন্তু এরই কাছাকাছি কিন্তু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সিট থাকবে। আশা করি তোমাদের কোন সাবজেক্টে কতগুলি করে সিট সেটা স্পষ্ট করতে পারলে, এবং কিভাবে তোমাদের এই যে সিট অ্যারেঞ্জ করা হয় অর্থাৎ কাস্ট অনুযায়ী, সেটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরে তোমাদেরকে আরেকটি দেখাই যে
অ্যাডমিশান ফিস ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটি যে সাবজেক্ট, সেই সাবজেক্টে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে সেখানে তোমার কত টাকা করে পেমেন্ট করতে হবে। যেমন আরবিকের জন্য 2130 টাকা ফিস, বেঙ্গলির জন্য 2130 টাকা ফিস, ইকোনমিক্সের জন্য 5130 টাকা ফিস, এডুকেশানের জন্য 2130 টাকা ফিস। অর্থাৎ তোমরা এখানে প্রত্যেকটি সাবজেক্টের ফিস দেখতে পাচ্ছ যে কোথায় কত টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে। এই রকমই এবছরেরও স্ট্রাকচার থাকবে, এর থেকে কিছু কম বা কিছু বেশি হতে পারে, কিন্তু এরই কাছাকাছি তোমাদের ফিস স্ট্রাকচারটা এবছরও থাকবে অ্যাডমিশন ফিসের। আশা করি এখানটা তোমরা বুঝতে পেরেছো যে কোন সাবজেক্টে কম বেশি কত টাকা তোমাদের লাগতে পারে। তো এটা দেখে নাও যে কোন সাবজেক্টে কম বেশি কত টাকা অ্যাডমিশনের জন্য লাগতে পারে। তো আশা করি তোমরা এখান থেকে পুরোটা বুঝতে পারলে যে তোমাদের অ্যাডমিশন কবে থেকে চালু হচ্ছে, না তোমাদের অ্যাডমিশন সেপ্টেম্বরের 1 থেকে চালু হচ্ছে, তোমাদের ফিস ফিস যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি অ্যাডমিশন ফিস লাগছে, বা তোমাদের যে সিট ক্যাপাসিটি আছে সেটাই কি আছে, বা কোন কোন কলেজের আন্ডারে তোমাদের এমএ করানো হয় সেগুলো কিন্তু সমস্ত জানতে পারলে। তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে যদি তোমরা কেউ এমএ করতে চাও সেখানে তো অবশ্যই বেশি নাম্বার লাগবে, তোমাদের বললাম। অন্যান্য কলেজের আন্ডারে যদি করতে চাও সেখানে কিন্তু একটু কম নাম্বার হলেও হয়ে যায়। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছো। এইরকম পিজি সম্পর্কিত সমস্ত গাইডেন্স কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো, অর্থাৎ তোমাদের পিজিতে কখন ভর্তি হচ্ছে, কখন অনলাইন কাউন্সেলিং হবে, কখন কি হবে, সমস্ত পিজি সম্পর্কিত আপডেট তোমাদের সাথে আমরা শেয়ার করে দেবো। তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।